ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, ভোক্তার অধিকার আদেও নিশ্চিত হবে? এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান, আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান, এবং আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। আপনাদের তিনজনকেই স্বাগত। থ্যাংক ইউ। যেমনটা আগেই বলেছি, অর্থনীতির সংলাপের আজকের বিষয়, ভোক্তার অধিকার আদেও নিশ্চিত হবে? এই আলোচনা আমরা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান আপনাকে দিয়ে। আপনি তো ভোক্তাদের প্রতিনিধি, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ভোক্তাদের যে অধিকার সেটি প্রতিনিয়তই ক্ষুণ্ণ হচ্ছে। একটু উদাহরণ চাই আপনার কাছে, কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে? উদাহরণ তো দিতে গেলে এই মুহূর্তে খারাপ লাগবে, কারণ আমার পায়ে যে জুতোটা আছে এই জুতোটাই আমি আসবার আগে কমপ্লেন করে আসলাম, একটা স্বনামধন্য কোম্পানির জুতো এটি। কিন্তু আজকে এই জুতোর কমপ্লেন নিয়ে যখন গেলাম তখন জানতে পারলাম যে এই প্রোডাকশনটা তাদের না, অর্থাৎ তারা চায়না থেকে বা কোথা থেকে আমদানি করে জুতোটা বিক্রি করছে। অর্থাৎ ভোক্তার অধিকার খর্ব করার ক্ষেত্রে যে শুধু দেশে চাল ডাল বা এই যে আমরা বিভিন্ন কি বলা যায় কাঁচামালের এখানে দৌড়াদৌড়ি করছি, যেহেতু আমাদের ডিজি মহোদয় আছেন, তিনি বুঝবেন যে এটা একটা গ্লোবাল ইকোনমিক একটা কি বলবো একটা ডিজাস্টার, যে মানুষকে কতভাবে প্রতারিত করছে মানুষ। তো যাই হোক, আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় প্রহসন হচ্ছে ভোক্তা অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বাণিজ্য যারা করে, ব্যবসা যারা করে, মুনাফার পেছনে যারা দৌড়ায় তাদেরকে সহযোগিতা করা। আর ভোক্তা অধিদপ্তরের কাজ হচ্ছে ভোক্তার অধিকার সংরক্ষণ করা। এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে ভোক্তা অধিদপ্তর আছে সেই ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করে। মানে একটা কথা এখন আছে না যে নাটক করো না প্রিয়, এই কথাটা আমার নিজেকে দিয়ে এখন মনে হচ্ছে আমরা একটা নাটকের মধ্যে আটকে গেছি। আমরা সবাই এক একটা নটরাজ। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে তেলের দাম বাড়ানোর জন্যে কি নাটকটা না হলো। তেল বাজার থেকে উধাও হয়ে গেল, 8 টাকা বাড়ানো হলো নাকি 10 টাকা, সাথে সাথে তেল এসে গেল, আবার কয়েকদিন বাদে তেল পালিয়ে গেল, আবার দাম বাড়ানোর পায়তারা চললো। সেই তেল কখনো ড্রামে খোলা না কি, এইগুলো নিয়ে কথা। আবার উল্টোটাও হয়, কখনো আমরা দেখি দাম কমে কিন্তু সেই কম দামের তেল আর বাজারে আসে না। তো এই যে নাটক যে চলছে, এবং এই নাটকে আমরা সব নটরাজ, এক একটা, আমি আমার ডিজি মহোদয় থেকে শুরু করে আমরা নটরাজ। কারণ হলো, এবং ভোক্তারা, কারণ হলো এই দেশের মানুষের ভাবনার জায়গায় একটা ত্রুটি আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টা, এই দেশের যারা গণ্যমান্য পুলিশ, আর্মি, বিডিআর, এদের সকলের বেতন কিন্তু ভোক্তা দেয়, সেটা ট্যাক্সের আকারে দিক, যেভাবেই দিক না কেন। এই জিনিসটা ভুলে গেছে, এবং ভুলে গেছে বলেই ভোক্তা অধিকার দিবস আন্তর্জাতিকভাবে পালিত হলেও আজকে বাংলাদেশে কিন্তু ভোক্তা অধিকার দিবস পালিত হয়নি সরকারের পক্ষ থেকে। সেটার কারণ যাই থাকুক না কেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন এসছে। আমরা ক্যাবের পক্ষ থেকে সারা দেশে ভোক্তা অধিকার দিবস কিন্তু পালন করেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে। নিশ্চয়ই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আছেন, আমরা তার কাছে শুনবো আসলে কেন এই সিদ্ধান্ত এবার সরকার নিল। আমরা তার কাছে যাওয়ার আগে একটু জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু জেনে আসতে চাই, এই যে ব্যবসায়ী বা বিক্রেতা এবং ভোক্তা এই যে মুখোমুখি অবস্থান, বাংলাদেশে আমরা দেখি হামেশাই আসলে ভোক্তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয়, যদিও ব্যবসার মূল মন্ত্র আসলে ভোক্তাই সন্তুষ্টি, তাই না? ভোক্তা যদি সন্তুষ্ট না হয় ব্যবসায় আসলে সমৃদ্ধি আসে না, কিন্তু সেই ভোক্তাকেই কেন পদে পদে ব্যবসায়ীরা হেনস্থা করে? দেখুন, আপনি খুবই কঠিন প্রশ্ন করেছেন। তো প্রশ্নটা হলো যে বিজনেসের যদি আরেকটা পরিভাষা থাকে, যে আরেকটা শব্দ দিয়ে আমি ব্যবসাকে বুঝাতে চাই, সেটা কিন্তু ভোক্তা, সেটা কাস্টমার। নো কাস্টমার নো বিজনেস, এবং কাস্টমার ইজ দ্য কিং। এটা হলো বিজনেসের অন্তর্নিহিত মূল ভাবনা, যেটা আপনি যদি একটা ব্যবসা কিভাবে দাঁড়ায়, এটা হলো বিজনেস ইজ বিল্ড আপ অন ট্রাস্ট।
আস্থার উপর ভিত্তি করে ব্যবসা গড়ে ওঠে এবং ব্যবসার পরিভাষা হলো কাস্টমার এবং তার কাছেই আপনার ট্রাস্টটা গেইন করতে হবে। এখন আমরা একটু আগে প্রফেসর সাহেব বলেছেন যে আমরা একটা ড্রামার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি বিজনেসের এথিক্সের কথা বলেন, বিজনেসের সাধারণ সহজ সমীকরণের কথা বলেন, সেটা হলো আমাকে ক্রেতাকে লাগবে। এখন ক্রেতা কয় রকমের, ভোক্তার বাহিরেও তো আমাদের যারা ক্রেতা উনিও কিন্তু বিক্রেতা। ধরেন যিনি ম্যানুফ্যাকচারার, তিনি পণ্যটা যাচ্ছে একজন মিডলম্যানের হাত দিয়ে, তিনি কিন্তু একজন ডিস্ট্রিবিউটার বা হোলসেলার অথবা এজেন্ট, তার কাছ থেকে নিচ্ছে রিসেলার, যিনি এটাকে নিয়ে আবার বিক্রয় করবে, অথবা তার কাছ থেকে আর এক হাত থেকে ভোক্তার কাছে যাচ্ছে। আবার অনেক সময় ভোক্তা সরাসরি পণ্যটা কিনতে পারে না, কোনো এক্সপার্টের অনুমোদন নিয়ে সে ওই পণ্য ক্রয় করে। আবার আপনি যদি বৃহত্তর পরিসরে ভাবেন, আমরা যে সমস্ত পণ্য এবং ভোক্তাকে যেগুলো আমরা চোখের সামনে ভাসাতে পারি, ভাসিয়ে তুলে আমরা বুঝতে পারি যে এরা ভোক্তা, এরা বিক্রেতা, এরা উৎপাদনকারী, এর বাহিরেও পণ্যকে যদি সংজ্ঞায়িত করেন তাহলে মানুষের জীবনের জন্য যা কিছু লাগে সেটাই কিন্তু পণ্য এবং সেটাই কিন্তু ভোক্তার কাছে যায়। সেটা উৎপাদনকারীর কাছ থেকে যেতে পারে, আমদানিকারকের কাছ থেকে যেতে পারে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যেতে পারে, রিটেলারের কাছ থেকে যেতে পারে, তারপরে যায় ভোক্তার কাছে। এই যে ভোক্তার অধিকার নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে এক কথায় যদি শেষ করতে হয় তাহলে বলতে হবে যে ভোক্তার অধিকারের জন্য আপনি তাকে আইন দ্বারা প্রোটেক্টেড করতে হবে। একটা আইনের শাসন, অর্থনীতির ন্যায় বিচার এবং সামাজিক ন্যায় বিচার, এই তিনটা জিনিসকে যখন ড্রামার বাহিরে নিয়ে আসবেন, বাস্তবসম্মত, যিনি আইন প্রণয়ন করছেন হয়তো দেখবেন যে ওই জুতার কোম্পানির মাধ্যমেই পুরো আইনটাই তৈরি হয়ে গেছে। এটা অবাস্তব কিছু না, কিন্তু হয়তো তারাই একসময় যে ঊর্ধ্বতন কর্মকর্তা। মানে আপনি কি বলতে চাইছেন যে আইন করেও প্রচুর বেআইনি কাজ করা হয়? অবশ্যই আইনটা যদি আপনার যিনি পণ্য উৎপাদনকারী তিনি যদি এই আইনের সাথে সম্পৃক্ত হয় তাহলে কিন্তু প্রতিযোগিতা বিরোধী একটা আবহাওয়া ব্যবসায় তৈরি হয়। বাংলাদেশে কিন্তু আমরা এটা সব ক্ষেত্রেই, বিশেষ করে ব্যাংক খাতে আমরা অনেক দেখেছি যে বেআইনি কাজের জন্যই আসলে আইন করা হয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে নিশ্চয়ই আরেকদিন কথা বলা যাবে। আমরা একটু জনাব আলিম আখতার খান, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আসলে কেন এইবার ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হলো না, সেই প্রশ্নটি আগে একটু জেনে নিতে চাই। ভোক্তা অধিকার দিবস নিয়ে আসলে আমাদের মধ্যে এক ধরনের কনফিউশন আছে। এটার নাম হলো বিশ্ব ভোক্তা দিবস, ওয়ার্ল্ড কনজিউমার্স ডে, এবং এটা করে থাকে কনজিউমার্স ইন্টারন্যাশনাল, এবং এটার প্রচলন হয়েছে 1960 সাল থেকে, আর পার্টিকুলারলি 1983 সাল থেকে এটা হয়, এবং এটা বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোই করে থাকেন। তো এখানেও ক্যাব একটা বড় ধরনের ভোক্তাদের অনুকূল একটা প্রতিষ্ঠান, ওনারা আজকেও র্যালি করেছেন ওনাদের, আর রমজানের কারণে ওনাদের একটা সেমিনার হওয়ার কথা আছে, সেখানে হয়তো আমরা অংশগ্রহণ করব। এটা একটা বিষয়। আসলে সরকার আইনগত সহায়তা দিবে। এখানে যেটা আমি দেখেছি যে ভোক্তা অধিকার দিবসকে কেন্দ্র করে সম্পদ এবং অর্থের যে ডিস্ট্রিবিউশন, সেটার মধ্যে এক ধরনের আপনার কিছু কনফিউশন তৈরি হয়। তো এবার আমি যেটা দেখেছি, চেষ্টা করা হয়েছে সম্পদ এবং আমার অর্থের একটা সাশ্রয় সাধন এবং যথাযথ ব্যবহারের জন্য। তো এটা আসলে আপনার যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস কোথাও সরকারিভাবে পালন হয় না। হ্যাঁ, এখানে এটা কনফিউশন আছে। অন্যদিকে আর ভোক্তা অধিকার দিবস আমার ব্যক্তিগতভাবে 365 দিনই ভোক্তা অধিকার দিবস। মানুষ একদিন ভোগ করে 364 দিন নিশ্চয়ই ভোগ বন্ধ রাখে না। হ্যাঁ, এখন যদি আমি আমার প্রতিষ্ঠান 365 দিনের সেবা দিতে পারি ভোক্তাদের অনুকূল, সেটা অনেক উত্তম হবে বলে আমি মনে করি। এবার একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনারা তো প্রতিনিয়তই ভোক্তাদের নানান রকম অভিযোগ পান, এবং এই ভোক্তা আসলে ওই পাড়ার মুদি দোকান থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানি পর্যন্ত আপনাদের কাছে অভিযোগ করে। এখন পর্যন্ত কি পরিমাণ অভিযোগ যেগুলো এখনো আপনারা এর সমাধান দিতে পারেননি,
সেটির তথ্য কি একটু জানান যায়? হ্যাঁ, যাবে অবশ্যই। আপনার প্রতিদিন তো অভিযোগ আসছে, প্রতিদিন 150 করে আমরা অভিযোগ পাই ন্যাচারালি। আমাদের যে আইন সংশ্লিষ্ট যেগুলোর আমরা প্রতিকার দিয়ে থাকি শুনানি করে। আর এর বাইরে কিছু অভিযোগ হঠাৎ করে এসেছে অ্যারাউন্ড 47,000। এটা হলো ই কমার্স সম্পর্কিত এবং পার্টিকুলারলি ই ভ্যালি, কিউকম, আলিশা মার্ট ইত্যাদি, যেগুলো আমার এখতিয়ারের আসলে বাইরে। কিন্তু এগুলো পেলাম কি করে? এটা বাণিজ্য মন্ত্রণালয় এটা ডিজিটাল ই কমার্স সেল করেছেন। ওনারা এই তথ্যগুলো নিয়ে একসাথে আমাদের ভোক্তা অধিদপ্তরে পাঠিয়েছেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না এটা দেখার জন্য। আমরা সেগুলো এখন স্ক্রুটিনি করছি। একসাথে 47,000। হ্যাঁ, এটার বাইরে আমাদের টোটাল অভিযোগের সংখ্যা এখন অ্যারাউন্ড 67,000। তার মধ্যে এই 47,000 মতো হলো যে মাইনাস করলে 20,000 আছে। এগুলো আমরা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আমরা প্রতিকার দিয়ে থাকি। এটা সারা বাংলাদেশের। কখনো কখনো দুই পক্ষের সময়ের আবেদনের কারণে এটা লিঙ্গার হয়, সরকারি বন্ধের কারণে আমরা প্রতিকার দিয়েই যাচ্ছি। আমি বলবো যে এটা যে ভোক্তারা চেষ্টা করছেন ওনাদের অভিযোগগুলো আমাদেরকে দেওয়ার জন্য, আমরাও চেষ্টা করছি তাদের অভিযোগের ভিত্তিতে প্রতিকার দেওয়ার জন্য। আপনার কাছে আবারও আসবো ডক্টর সৈয়দ মিজানুর রহমান, একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আমরা সাধারণত দেখি আসলে দোকানে, শপিং মলে, মুদি দোকানে হর হামেশাই বিক্রেতারা একটি কথা বলে থাকেন, ভোক্তাকে বা ক্রেতাকে যদি পছন্দ না হয় তাহলে একদম হয়তো মুখের ওপরেই বলে দিচ্ছে নিলে নেন, না নিলে না নেন। এই ধরনের আচরণ আসলে আপনারা যারা ভোক্তাদেরকে নিয়ে কাজ করেন, আপনাদের অভিজ্ঞতাটা কি? এখানে কম্পিটিশন কমিশনের চেয়ারম্যানের আজকে থাকার কথা, থাকলে ভালো হতো। যেটা আমাদের একজন উদ্যোক্তা বলেছেন যে কম্পিটিশন বলে থাকতে, আমরা যে মার্কেট ইকোনমির কথা বলি, এখানে প্রতিযোগিতামূলক বাজার বলে একটা বাজার আছে, কিন্তু আমাদের আসলে প্রতিযোগিতামূলক বাজারের কোনো অস্তিত্ব নেই। যেটাকে আমরা সিন্ডিকেট বলি, এটা আসলে অলিগোপলি, অলিগার, অর্থাৎ তারা জানে যে এই ভোক্তার যাওয়ার জায়গা নেই। এই যে অসহায়তা তৈরি করা হয়েছে, এই যে নাটকটা দিয়ে যেটা বললেন বা আপনি বারবার, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি নিজের বিরুদ্ধে নিজে কথা বলছেন। একটা সমাজ কিন্তু নিজের বিরুদ্ধে নিজে কথা না বললে আগায় না। এটা আমার কথা না, এটা সক্রেটিসের কথা। আমরা ভুল করে যাচ্ছি, ভুল হতে পারে, কাজে ভুল হবে না, আমার স্বীকার করতে হবে তো যেটা ভুল হয়েছে। যেমন আজকে এখানে এসে আমার বলতে ইচ্ছে করছে যে ক্যাবের অবশ্যই মানে ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করা উচিত না, এবং ভোক্তা অধিদপ্তরের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত না। এটা থাকবে সমাজ কল্যাণের অধীনে। সমাজ কল্যাণের অধীনে থাকলে কি হতো? সমাজের কল্যাণের জন্য আজকে আমার ডিজি মহোদয় বুক চিতিয়ে বলতে পারতেন যে এটা করা যাবে না, সমাজের জন্য এটা অকল্যাণকর। উনি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আছেন, উনি তো এটা বলতে পারছেন না। আবার আমি যেহেতু ক্যাব এসছি, আমরা তাদের কিছু অনুদানও নেই, আমরা আবার তাদের বিরুদ্ধেও কথা বলতে চাই না। এই যে আমরা ভুল পথে আছি, যে কারণে আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমরা একটা নাটকের মধ্যে পড়ে গেছি। এই নাটক থেকে বের হয়ে আসতে হবে, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সেটা বলতে চাই। আমি এখনকার যারা আছেন তারা তো যেহেতু আমাদের এই সময়ে এসে নানা পরিবর্তন, সংস্কারের কথা খুঁজছেন। সংস্কারের একটা খুব সহজ উপায় হচ্ছে আপনি যেটা বলছেন যে ভোক্তা অধিদপ্তর কিন্তু ক্যাবেরই আন্দোলনের ফসল। কিন্তু আজকে এই জায়গায় এসে বুঝতে পারছি যে ভোক্তা অধিদপ্তর সহ ক্যাবকে আসলে নিয়ে যেতে হবে সমাজ কল্যাণ অধিদপ্তরে। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ওই যে ডায়ালগটা, ডিবেটটা, এটা সম্ভব হবে। আমি যার অধীনে কাজ করি তার বিরুদ্ধে আমি কথা বলতে পারছি না, কারণ বাণিজ্য মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছি যে নাটক করছে। কারণ যেটা আপনি বলেছেন যে সংসদ সদস্য হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীরা সংসদ সদস্য হচ্ছে কেন? তাদের ব্যবসা করার জন্য, রাজনীতি করার জন্যও না, সমাজসেবা করার জন্যও না। এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো, তারা কাস্টমারকে কেন পাত্তা দেবে? নিলে নেন, না নিলে না নেন। আমার তো মাঝে মাঝে অনেক জায়গায় এমনও মনে হয়েছে পারলে পিটায় কাস্টমারকে ধরে, অথবা বাধ্য করে যে আপনি নেবেন না কেন, দাম করলেন। এই যে ধৃষ্টতা, এই ধৃষ্টতার জায়গায় কেন আসতে পেরেছে? কারণ ভোক্তা অধিদপ্তর এবং ক্যাব, আমি আমার নিজের দীনতা স্বীকার করছি যে আমরা আসলে মূল জায়গাটা বুঝি না, আমরা রাজনীতিটাই বুঝি নাই। আমরা যদি সেটা বুঝতাম তাহলে আমরা শুরুতেই ভোক্তা অধিদপ্তর যখন তৈরি হয় তখনই বলতাম যে ভোক্তা অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকবে না, এটা থাকবে সমাজ কল্যাণে। কারণ সমাজ কল্যাণের মধ্যে থেকে আমি যদি এই কথাগুলো বলতাম, এই সমাজের মানুষ বুঝতো। আমাদেরকে তো অনেক সময় মনে করে যে আমরা আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের দালালি করছি, কারণ বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, বিভিন্ন সিন্ডিকেট, ব্যবসা, এবং আপনি একজন ব্যবসায়ী হিসেবে সেটা স্বীকার করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, যে ব্যবসায়ীরাই তো আইন প্রণয়ন করছে।
তাহলে এই যে প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, এখান থেকে বের হতে হবে। এই মুদির দোকানদার বা এই যে ছোটোখাটো দোকানদাররা যে দুর্ব্যবহার করে কাস্টমারের কাছ থেকে, কাস্টমারদের উপরে, এটা হচ্ছে ওরা শেখে ওইখান থেকে, যে ওদের বড় বড় যারা প্রতিষ্ঠানের মালিক, বড় বড়রাই পাত্তা দিচ্ছে না কাস্টমারকে। কাস্টমারকে কে পাত্তা দেয়? আমরা পুলিশের সেবার কথা বলি, পুলিশের সেবার ওটাও তো শুধু হবে পণ্য কেন, সেবা। পুলিশের সেবা পাওয়া ভোক্তার অধিকার, কারণ আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, তো সেটা তার ভাবতে হবে না আমি ট্যাক্স না দিলে ওর বেতন হবে। সেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা বা প্রজাতন্ত্রের কর্মীরা তো ভুলে গেছে আসলে। সেই জন্য দেখেন না, একজন পুলিশ বলেছে আমাকে স্যার বলবেন না, সেই জন্য আমরা সারা দেশে আপনারা মিডিয়া নিয়ে প্রচার করেছেন, আহা কত বড়, অথচ এটা কত বছর পিছিয়ে থাকলে মানুষ এসব কথা বলতে পারে, অর্থাৎ মূল জায়গায় নাই। একদম ঠিক বলেছেন জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছেও ওই একই বিষয়ে একটু জানতে চাই যে আসলে এই যে আমরা দেখি হর হামেশাই বিক্রেতা চাইলেই আসলে ভোক্তার সাথে রূঢ় আচরণ করে, কখনো কখনো যেমনটা আসলে সৈয়দ মিজানুর রহমান বললেন যে মারধরের ঘটনাও আমরা দেখি, তাই না, সামাজিকভাবে হেয় করার ঘটনাও আমরা দেখি। এই বিষয়গুলো আসলে কি শুধু বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভোক্তা অধিকারকে সরিয়ে নিলেই তার সমাধান আসবে, নাকি এখানে সামাজিক একটা সচেতনতা বা আন্দোলনেরও প্রয়োজন আছে? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা শুধু যে ভোক্তা অধিকার অধিদপ্তরকে যদি আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে নেই তার মধ্য দিয়ে এটা সমাধান নয়। আপনি যদি আর রুট কজ দেখেন, আপনি হয়তো 20টা কারণ খুঁজে পাবেন। একটা অন্যতম প্রধান কারণ হলো, আপনি আমদানি করা জিনিস দিয়ে যদি দেশ চালাতে চান, তাহলে ওর তো যে উৎপাদনকারী তার যে ব্যাপক বিনিয়োগ আছে, তার বিনিয়োগকে নিরাপদ করার জন্য যে কাস্টমার সার্ভিসটা যে এসেনশিয়াল, আপনি $100 বিলিয়ন পণ্য আপনি আমদানি করে নিয়ে আসেন, আপনার রপ্তানি কত, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুডসটা কোথায়? আমাদের কৃষি হলো আমাদের, যদি ইকোনমিক ট্রান্সফরমেশনের প্রথম ধাপ ধরেন তাহলে আপনি কৃষিটাকে আগে ঠিক করতে হবে। তো কৃষির আপনার কত হাজার কোটি টাকা আপনি অন্য দেশের ফ্যাক্টরিকে ভর্তি করে দিচ্ছেন। আপনি যদি এটা অগ্রাধিকারে খাত চিহ্নিত করতেন, যদি আপনি এখানে অ্যাক্সেস টু ফান্ড, যদি এখানে আপনার লো রেট অফ ইন্টারেস্টে যদি ফান্ড দিতেন যে কৃষির উপকরণগুলো সব আমরা দেশে বানাবো, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা এটা স্বয়ংসম্পূর্ণ করতে চাই, এটাই সরকারের অগ্রাধিকার খাত। এবং কৃষকের উৎপাদিত পণ্য যেটা আমাদের সারপ্লাস হয়ে যাচ্ছে, এর ভেতরে ইন্ডাস্ট্রিয়াল গুডস যেটা, সেটা কৃষি বিশ্ববিদ্যালয় হোক অথবা শিল্প গবেষণা প্রতিষ্ঠান যার মাধ্যমেই হোক, আমাদের নির্ধারিত করে দিতে হবে যে কৃষকের উৎপাদিত এই পণ্য দ্বারা ইন্ডাস্ট্রি হতে পারে। যখন আপনি লোকাল ম্যানুফ্যাকচারকে আপনি অনেক বেশি গুরুত্ব দেবেন এবং প্রতিযোগিতা কমিশনকে এখানে কাজ করতে দেবেন, এবং মাল্টিনেশনরা অহেতুক আপনার মনোপলি করবে, আপনার অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয়ের সাহেবদেরকে ধরে আপনার মনোপলি করবে, এগুলোকে যখন আপনি বুঝবেন, আপনি ব্যুরোক্রেটস যারা, তাকে কিন্তু সবার আগে তার মন্ত্রণালয়ের অধীনে তার লাইসেন্স নিয়ে যারা বিজনেস করতেছে সেই বিজনেসটা আগে তাকে বুঝতে হবে, যেহেতু তিনি বিধি প্রণয়ন এবং আইন প্রণয়নের সাথে সরাসরি জড়িত। মন্ত্রী মহোদয়ের কাছে কিন্তু বড় সাহেব যে বলে যে এই ধরনের একটা আইন দরকার। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, একটা বিরতির সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে জনাব আলিম আক্তার খান, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, না দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম হচ্ছে যে এই যে বিক্রেতা যে ক্রেতাকে হরহামেশাই বলছেন নিলে নেন না নিলে না নেন, হ্যাঁ, এই ধৃষ্টতা বা এই অশোভনীয় আচরণ আসলে বিক্রেতা করতে পারেন কিনা, আমাদের আইন কি বলে, সেটি একটি বিষয় জানতে চাই। আরেকটি বিষয় জানতে চাই, সাধারণত অভ্যন্তরীণ বাজারে আমরা দেখি কেনা বেচায় ক্রেতা বিক্রেতার অসন্তুষ্টি, এগুলো নিয়েই আসলে বেশি কথাবার্তা হয়, কিন্তু যে কথাটি আসলে মোস্তাফিজুর রহমান বলছেন যে উৎপাদনকারী না থাকার কারণে, আমদানি নির্ভরতার কারণেও আমরা নানানভাবে প্রতারিত হই, সেই বিষয়গুলো আসলে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুযোগ আছে কিনা বা তার আইনের সেই সুযোগ আছে কিনা, এই দুটো বিষয়ে জানতে চাইবো, কিন্তু তার আগে বিরতি নিতে হচ্ছে একটা। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, ভোক্তার অধিকার আদৌ নিশ্চিত হবে? বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ আলিম আক্তার খান, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই যে বিক্রেতা চাইলেই বলে দিতে পারে, ক্রেতাকে হেনস্থা করতে পারে, নিলে নেন না নিলে না নেন, এই ধরনের আচরণকে আদেও আসলে ভোক্তার প্রাপ্য, মানে যে অধিকার ক্ষুণ্ণ হয়, সেখানে আসলে ভোক্তা অধিকার কি করতে পারে? আমার কেন জানি এখন মনে হয় ভোক্তাধিকার আইনটা হওয়াতে আমাদের পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। কোনো ব্যক্তিকে, কোনো সিটিজেনকে কেউ কি অপমান করতে পারে?
মূল প্রশ্ন ওখানে। ভোক্তা তার চেয়ে বড় পরিচয় উনি একজন সিটিজেন, তাহলে ওনাকে কি পারে। কিন্তু বাইরে কি দেখছি আমরা, গুটি কয়েক আমাদের যে পাবলিক সার্ভেন্টের কাছে সিটিজেনরা অসহায়। সে যেই কোনো অফিসে যাক না কেন, সে নাজেহালের শিকার এবং হয়রানির শিকার। সে এটা হতে পারে যে ভূমি অফিস, হতে পারে থানা, হতে পারে পিআই অফিস, হতে পারে টিএনও অফিস, হতে পারে ডিসি অফিস, হতে পারে নামজারির বিষয়, হতে পারে যেসব দপ্তরের সেবা আছে সেখানেই। সোজা কথা সরকারি দপ্তরের। এটা আমি বলবো যে আমিও একজন সিটিজেন, আমি চাই এই সমস্ত সিটিজেনকে যারা সেবা দেন সরকারের ট্যাক্সের টাকায়, উনি যেটা বলছেন এটাই সত্য। তাহলে পাবলিক সার্ভেন্ট হলো সার্ভেন্ট, তাহলে ওনারকে সংবিধান বলেছে 7-1 অনুচ্ছেদে যে অল পাওয়ার ইন দ্য রিপাবলিক বিলংস টু পাবলিক। তাই জনগণ এটার মালিক, জনগণ মালিক, আমি চাকর। কিন্তু এখন আমাদের আচরণ হয়ে গেছে আমরা প্রভু, তারা চাকর। ফলে তাকে আমি গেট থেকে বের করে দিচ্ছি, তাকে অফিসে ঢুকতে দিচ্ছি না, তাকে নানা ধরনের কথা বলে বারবার হয়রানি করছি, বারবার আসতে বাধ্য করছি। এই যখন অবস্থা বিরাজ করেছে গত 5 দশক ধরে, তার প্রতিফল হলো যে দেশের একজন প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন যে নির্বাচিত, তাকে মানে দিনের বেলা হলেও সবার অগোচরে পালিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, এবং ওনার বিরুদ্ধে এখন জাতিসংঘ বলছে যে অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে বিভিন্ন তদন্তে দেখা যাচ্ছে যে উনি লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্ত ছিলেন, উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরা। এই যখন অবস্থা, তার অর্থ যে একটা পলিটিক্যাল ইকোনমিতে একটা শব্দ আছে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন, অর্থাৎ উপরে প্যাট্রন আছে, উনি নিচে ক্লায়েন্ট সৃষ্টি করে ওনাকে সুবিধা দিচ্ছেন, যিনি রাষ্ট্রের ক্ষমতা আছে ওই সুবিধা ভোগ করে উনি সুবিধা হাতিয়ে দিচ্ছেন, উনি নিচে গিয়ে নিচে আবার ক্লায়েন্ট সৃষ্টি করছেন। এবং এখানে আমি বলবো যে এর লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন শিক্ষক আছেন আমাদের মুস্তাক এইচ খান, ওনার একটা থিওরি আছে যে সাউথ এশিয়ার প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনটার যে করাপশানের প্যাটার্নটা হলো নেটওয়ার্কের মতো, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 16 গুণ এভাবে হয়ে আছে। হতে হতে এটা গ্রামের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত চলে গেছে, যেখানে দেখবেন এটা ওয়ার্ডেও ওই সরকারের আশ্রিত এক শ্রেণীর বাহিনী আছে, তারা অন্যদেরকে অ্যাক্সেস দেয় না। এদের শোষণ করার মানসিকতার কারণেই কি আসলে এটা হয়? আমি মনে করি অবশ্যই আমার পলিটিক্যাল কালচার সমস্যা, আমার যে রাজনৈতিক সংস্কৃতি এটা লুটেরা সংস্কৃতি, এটা মানুষকে আপনার শোষণ করার সংস্কৃতি, পীড়নের সংস্কৃতি। সেই সংস্কৃতির কারণে এর সাথে যুক্ত হয়ে আছে পাবলিক সার্ভেন্টরাও, আমি বলবো আমি নিজেও, আমার অফিসও এর সাথে যুক্ত হয়েছে। আরও কিছু নেক্সাস। আপনার কাছে দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল, একটু ছোট্ট করে উত্তর জানতে চাই। সেটি হচ্ছে যে যেমনটা জনাব মুস্তাফিজুর রহমান বলেছিলেন যে আমাদের ব্যবসার ধরন বা অর্থনীতির ধরন অনেকটা আমদানি নির্ভর, সেই আমদানি নির্ভরতার কারণেও কি আসলে এই না তা নয়। পৃথিবীর এখন কোনো দেশে গ্লোবাল ভিলেজে আমদানি ছাড়া নেই। আপনি এমন কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে আমদানি নেই, আবার রপ্তানিও নেই। মূলত হলো যে সুশাসন কায়েম করা। রাষ্ট্রের বা সরকারের কাজ হলো এই যে ধরনের আপনার আমদানি রপ্তানি বা লেনদেন চলবে সেগুলো যাতে রুল অফ দ্য গেম মেনে চলে। তার জন্য আইন আছে, তার জন্য বিধি আছে, তার জন্য নির্দেশনা আছে। কিন্তু ওই যে বললাম পলিটিক্যাল কারণে এখন আইনের শাসন উধাও হয়ে গেছে। আমাদের পাবলিক সার্ভেন্টরাও ভয়ে অথবা অন্য কোনো কারণে সঠিক আইন প্রয়োগ করে না। একটা ইজারা প্রদানের ক্ষেত্রে, একটা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে, একটা পাসপোর্ট দানের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের সংস্কৃতিতে একটা নৈতিবাচক আপনার ক্যারেক্টার বৈশিষ্ট্য আমাদের চেপে বসে আছে। আপনার কাছে আরও শুনবো, তার আগে একটু জনাব মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই যে আসলে ভোক্তা তো সবসময়ই বিচ্ছিন্ন একক ব্যক্তি, সে কারণেই কি আসলে ভোক্তা সবসময় দুর্বল? সে কারণেই কি ভোক্তার কথা বলার জায়গা থাকে না? সে কারণেই কি ভোক্তা বেশি নির্যাতিত হয়? দেখুন, ভোক্তা ব্যবসায়ীরা যেমন সংগঠিত, ভোক্তা তো সেরকম সংগঠিত না। ভোক্তা আসলে সংগঠিত না মানে কি ভোক্তাকে সংগঠিত হতে দেওয়া যাবে না। কোনো দোকানদার কোনো চালাক কাস্টমার পছন্দ করে না, কোনো রাজনীতিবিদ কোনো সচেতন ফলোয়ারও পছন্দ করে না। পৃথিবী এখন আসলে খুঁজে বেড়াচ্ছে কাদেরকে, হাবাগোবা টাইপের কিছু লোক। আপনারা দেখতে পাচ্ছেন না শিক্ষাক্ষেত্রে সমস্ত জায়গায় টেকনোলজি ব্যবহার করে, ধরেন চ্যাটজিপিটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় চুরি। এটা নম চমস্কি বলেছে, আমার কথা না।
তার মানে এই চর্যবৃত্তি দিয়ে আমরা যে শিক্ষা দিচ্ছি, এই ব্রেইন, আপনার আমার যে ব্রেইন, যে আজকে আপনি আমার সাথে যে কথা বলছেন স্ক্রিপ্ট দেখে, এই কথাই আপনি কিছুদিন পরে বলতে পারবেন না, ওখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসবে, তাই তো? তো ভোক্তাকে বোকা বানিয়ে রাখাটাই তো বড় রাজনৈতিক অর্থনীতি, যেটা আমার উদ্যোক্তা বলেছেন। ওনারা চায়, ব্যবসায়ীরা কি চায়? একটা বোকাশোকা কাস্টমার, যা বলবেন তাই মেনে নেবে। আমলাদের কথা বলেছেন, বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলোর কাছেই যদি জনগণ অপমানিত হয়, তাহলে দোকানদার তো অপমান করবেই। আমি ডিজি মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই, যিনি একটা চূড়ান্ত সত্য নিজের ঘাড়ে নিয়ে বলেছেন যে ওর মধ্যে আমিও জড়িত আছি। এখন সমস্যাটা কোথায়? এগুলো এখনও আমরা স্মৃতিচারণ করব 50 বছর নিয়ে। আজকে এই মুহূর্তে এই অনুষ্ঠান যারা দেখছেন, বা আমরা যদি বলবো ডিজি মহোদয় তো সরকারের অংশ, এইটাইকে রেফারেন্স ধরি না যে আমাদেরকে আসলে ভোক্তার অধিকার রাখতে হলে তাদেরকে সংগঠিত হতে দিতে হবে। কেন বললাম? ইন্টারন্যাশনাল কনজিউমার রাইটস, প্রচুর ইন্টারন্যাশনাল ডে হয়। সেই ইন্টারন্যাশনাল ডেগুলো কি বাংলাদেশে হয় না? আমাদের দিবসের কি শেষ পড়ে আছে? যার ডিজি মহোদয় বললেন এই ভোক্তার টাকায়, ট্যাক্সের টাকায় বেতন হয়, ওনারও তাই হয়। তাহলে সেই মানুষকে ইগনোর করার জন্য এইটা আন্তর্জাতিক না দেশি এইসব কথা বলে ভোক্তা অধিকার দিবস আন্তর্জাতিক না দেশি আমরা করলামই না। একটা স্টেটমেন্ট আজকে রাষ্ট্রের কাছ থেকে আসা উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটা করতে পারলাম না আর্থিক কারণে। অন্তত কথা ছিল একটা বিবৃতি দেওয়া যে না, এই ভোক্তার অধিকারটা আমরা স্বীকার করি। এর চেয়ে অনেক ফালতু জিনিস নিয়ে আমরা দেখি অনেক সময় বিভিন্ন ধরনের বিবৃতি হয়, কথা হয়, এবং অনেক ধরনের প্রচারের অপপ্রচারের নামে দেখবেন যে অনেক কিছু চলে আসছে, আর এটা এলো না। তার মানে কি? ভোক্তাদেরকে যতটা সম্ভব একা করে রাখাটাই তো ব্যবসা। কারণ ভোক্তারা যদি একা থাকে, ভোক্তাদেরও তো সিন্ডিকেট যদি হয়, যেটাকে আমরা বলি, তাহলে তো এটা টিকবে না। আমাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান আছেন, তিনি নিজে একজন ব্যবসায়ী উদ্যোক্তা। আসলেই কি ভোক্তাকে বিচ্ছিন্ন বা বোকা করে রাখলে ব্যবসার প্রসার বেশি ঘটে, বা ব্যবসায়ী হিসেবে আপনি কি জবাব দেবেন? এটার সুযোগ নেই। প্রথমত হলো, আমি প্রথমেই ব্যবসার কিন্তু পরিভাষাটা বলেছি, কাস্টমার ইজ দ্য কিং। আপনি রাজার সামনে আপনি কিভাবে যাবেন? আপনি ভালো পোশাকটা পরে যাবেন। আপনি যখন ওই দার্শনিক যে তত্ত্বর সাথে মিলায় যখন ব্যবসা সাজাবেন, তখন কিন্তু আপনার ব্যবসাকে আর একবার লস একবার লাভ এরকম হবে না। আমি একটু ডিজি মহোদয়ের কথার সঙ্গে আমি আর একটু অ্যাড করি, যেটা তিনি বলেছেন, পৃথিবীর কোনো দেশই নাই যে আমদানি করে না, শুধু তো নিজেরটা দিয়েই চলে, এরকম না। এটা হলো যে আমদানির বিকল্প যেটা, সেটা আমরা যদি উৎপাদন করতে পারি, তাহলে অন্য দেশের কারেন্সি দিয়ে আমি কেন এটা আমদানি করতে যাব? যেমন ধরুন মিউরেট অফ পটাশ ফার্টিলাইজার আমাদের দেশে প্রায় 10 লক্ষ মেট্রিক টন লাগে। এটা খনিজ পদার্থ, আপনি এটা উৎপাদন করতে গেলে ওর চেয়ে 20 গুণ বেশি খরচ পড়বে, অতএব এটা আপনার আমদানি করার দরকার নেই। আমাদের দেশেরই চিনি কল, আমরা 1 কেজি চিনি বানাতে আমাদের 300 টাকা লাগে, আর আমদানি করতে গেলে 54 টাকা লাগে। কারণ হলো যে ভ্যারাইটির ডেভেলপমেন্ট হয়েছে, আপনার ধরুন ব্রাজিল, অস্ট্রেলিয়া, চায়না, তারা 1 কেজির চিনির রসের মধ্যে 21% সুগার থাকে, আর আমাদের থাকে 6%। এখন এই যে আপনার আমদানি করার বিকল্প পণ্য আমার কোনটা, আগে সেটা দেখতে হবে। আমি $100 বিলিয়ন আমদানি করি, তার ভেতরে যদি আমার $30 বিলিয়ন যদি আমার এখানে উৎপাদন করার সুযোগ থাকে, আমি কেন আমদানি করব? একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আমাদের দেশের আবাদি জমিতে 72% জমিতে ধানের চাষ হয়, আর বাকি যে 30% জমি থাকে আপনি অন্যান্য ফসল করছেন। ফলে লক্ষ মেট্রিক টন আপনার ডাল আমদানি করতে হচ্ছে, তেল জাতীয় ফসল আমদানি করতে হচ্ছে। আপনি যদি ভ্যারাইটাল চেঞ্জ আনেন, পৃথিবীতে উন্নত জাতের হাইব্রিড, সুপার হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড সিড উদ্ভাবন হয়েছে, আপনি সেগুলো যখন এখানে নিয়ে আসবেন, আপনার 30% 35% ফলন বৃদ্ধি পাবে। আপনার জমি তো বেঁচে গেল, আপনি ওই জমিতে ওই ফসল চাষ করবেন, এবং বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। আমি আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে জনাব আলিম আক্তার, আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যেতে চাই। যে প্রশ্নটি সৈয়দ মিজানুর রহমান তুলেছিলেন, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই বিষয়ে একটু জানতে চাই। যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান, এবং আমরা জানি যে ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করাই আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। সেখানে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা সেই বিষয়ে একটু জানতে চাইব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, ভোক্তার অধিকার আদেও নিশ্চিত হবে। বিরতিতে যাওয়ার আগে জনাব মোহাম্মদ আলিম আক্তার খান, আপনার কাছে জানতে চেয়েছিলাম, একটু ছোট করে জানতে চাই যে এখানে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। একই প্রতিষ্ঠান যে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে, সেই আবার ভোক্তাদের স্বার্থও দেখছে। আসলে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটাকে আমাদের সবারই পর্যালোচনা করা উচিত, কারণ এখানে দুটো সংগঠন আছে। একটার নাম হলো ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, হেডেড বাই বাণিজ্য উপদেষ্টা, আর সদস্য এনএসআই আপনার ডিজিএফআই এর সদস্য 4জন যুগ্ম সচিব মর্যাদার ইত্যাদি আছেন। তাহলে ওভাবে শতভাগ এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এটা বলার উপায় নেই। আবার অন্যদিকে আপনার একটা সংগঠনকে কোনো না কোনো মিনিস্ট্রির অধীনে থাকতে হয়, তার পলিসিগত ম্যাটার, তার বাজেটীয় ম্যাটার ইত্যাদিতে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এটাকে পর্যালোচনা করা দরকার আছে। অন্যদিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি সব বাদ দিতে চান, অন্নদাশঙ্কর রায় একবার বলছিলেন উনি নৈরাজ্যের পক্ষে। নৈরাজ্য মানে কোনো রাজ্য থাকবে না, রাষ্ট্র থাকবে না, তাহলে রাষ্ট্রে রাখবে না। রাষ্ট্র মানেই হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লাগবে। এখন রাষ্ট্রনায়কেরা যত বেশি বিচক্ষণ হবেন, যত বেশি প্রো পিপল আর প্রো সিটিজেন ওরিয়েন্টেড হবেন, সংবিধানকে যত বেশি শ্রদ্ধা করবেন, সুশাসন কায়েম করবেন, ততখানি কনফ্লিক্ট কমে আসবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটি মানে নানান রকম সংকট তো আছেই, আমরা সঠিক পথে আসছি না, আমাদের রাজনীতি ঠিক নাই, সবকিছুর মধ্যেও আসলে এখন যে ভোক্তা প্রতারিত হচ্ছে, এবং কিছুক্ষণ আগে আপনি নিজেও যেটা বললেন যে থানায় গিয়ে আমি সেবা পাচ্ছি না, সেখানেও আমি একজন ভোক্তা। তো এই প্রতারিত ভোক্তার বা নির্যাতিত ভোক্তা আসলে আপনাদের কাছে এই মুহূর্তে কি সেবা পেতে পারে, কিভাবে পেতে পারে, সেটি একটু ছোট করে জানতে। ছোট করে আমি বলবো যে যদিও এখানে দৃশ্যমানভাবে আমরা মনে করছি যে ভোক্তা প্রতারিত হচ্ছে, আমি বারবার এটা বলতে চাই, আরও পেছনে আমাদের সিটিজেন, নাগরিকরা প্রতারিত হচ্ছে। দোজ হু আর দ্য ওনার অফ দিস রিপাবলিক এভরিহোয়ার। উনি শুধু এই যে কিছু কিনতে গিয়ে বা কিছু সেবা পেতে গিয়ে প্রতারিত হচ্ছেন এমন না, উনি দৈনন্দিন জীবনেই প্রতারিত হয়ে আসছেন। এবং ইট ইজ ডিউ টু দ্য পলিটিক্যাল পোভার্টি, রাজনৈতিক দারিদ্র্যের কারণে। রাজনীতি গত 5 দশকে এমন একটা জায়গায় চলে গেছে, নষ্টদের হাতে চলে গেছে, দুর্বৃত্ততার হাতে চলে গেছে। সেখান থেকে মুক্ত করার একটা সম্ভাবনা আছে, এবং এটা তো সম্ভাবনা তৈরি হয়েছে রক্তের বিনিময়ে। তাহলে আজ আমাদের এই রক্তের স্পিরিটকে যদি আমরা মূল্য দিতে শিখি, তাহলে হয়তো পরিবর্তন না হলে খুব কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান। আপনার কাছে জানতে চাই যে আসলে ব্যবসায়ীদের দিক থেকেও তো নিশ্চয়ই দায় আছে, কারণ আপনি একটি কথা বারবারই বলছিলেন যে কাস্টমার ইজ দ্য কিং। তো সেই কিংকে স্বস্তি দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে আসলে কি আচরণ পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন? ব্যবসায়ীদের যে আমি প্রথমে এর হায়ারার্কিটা বলেছি, উৎপাদনকারী, তারপরে পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, তারপরে হলো কনজিউমার। আপনি যিনি কনজিউম করতেছে তার সাথে উৎপাদনকারীর মাঝখানে যে মধ্যস্বত্বভোগী রয়ে গেছে, আপনি যখন লোকাল ইন্ডাস্ট্রি দ্বারা যখন সাপ্লাইকে যখন অবারিত করবেন এবং প্রতিযোগিতা কমিশনকে, প্রতিযোগিতা বিরোধী কোনো কর্মকাণ্ডকে যখন প্রতিরোধ করবেন আইন দ্বারা, তখনই এটা ভোক্তার পক্ষে চলে যাবে। আপনি ধরুন সরকারি একটা প্রতিষ্ঠান, যে পুলিশের ডিপার্টমেন্ট, আপনি তো ওখানে আরেকটা পুলিশের ডিপার্টমেন্ট নেই, এটার তো আপনার সাবস্টিটিউট করতে পারবেন। ওখানে আইন দ্বারা, তার বিধিবিধান দ্বারা তার কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হবে। সরকারের কোনো কর্মকর্তা তার একটা শব্দ তার বলার সুযোগ নেই যেটা সরকার প্রণীত আইন এবং বিধির বাহিরে। তাই আমি বলবো যে এখানে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোডাকশন যখন ম্যানুফ্যাকচারার যখন কাস্টমারের কাছে যাবে, তার বিনিয়োগকে নিরাপদ, লাভজনক এবং টেকসই করার জন্যই সে কাস্টমারকে কেয়ার করবে। সে না করলে আরেকজন করবে। আপনি করছেন না, কিন্তু আরও 10টা রয়ে গেছে। আপনি যখন কাস্টমারকে এই অবারিত সুযোগ দেবেন, চয়েস দেবেন, বাস্তবতা তা নাই, তখনই হলো আপনার এখানে কাস্টমারের রাইটটা নাই, এটা থিওরিতে আছে। হ্যাঁ, কাস্টমারের রাইটটা তখন এস্টাবলিশড হবে যখন তার লট অফ অপশন রয়ে গেছে। তাই না? আইনের শাসনে মানসিকতায় কি পরিবর্তন আসার তাগিদ দেবেন না? সেটা তো আপনার একেবারেই ধরুন আমাদের যেটা আমাদের ব্যক্তিগত যে মূল্যবোধ, আদর্শ, নীতি, নৈতিকতা, দেশপ্রেম, এটাকে আপনার সত্য ধরে আপনাকে আগাতে হবে। কিন্তু এটা কি আছে? সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, যিনি রাজনৈতিক নেতা তার সমগ্র জীবনটাই হলো দেশের কল্যাণে, তিনি হবে রোল মডেল। তার আদর্শ, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম, তার সমস্ত কর্মকাণ্ড হবে অনন্য, অসাধারণ। তো তিনি যদি দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত হয়, তাহলে ওনার যে সেকেন্ড যিনি আছে ব্যুরোক্রেটস, যেটা পাবলিক সার্ভিস কমিশন সমাজ জুড়েই একটা ট্যালেন্টদেরকে হান্ট করে নিয়ে আসতেছে, আমরা সবচেয়ে মেধাবীকে নিয়োগ দেওয়ার জন্য একটা কমিশন করা হয়েছে, তিনি এখানে এসে তিনি এভাবে ডেলিভার করবেন কেন?
তাহলে এটা আপনাকে দেখার অসংখ্য বিষয় রয়ে গেছে। ধন্যবাদ। আমরা একদম শেষে আছি। অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেমনটা মুস্তাফিজুর রহমান বললেন যে কিং ভোক্তা হিসেবে আপনি আমি এই কিংরা আসলেই কিংদের মতো সেবা বিক্রেতাদের কাছে আদৌ পাবো কি? আমার এই মুহূর্তে মান্নাদের একটা গানের কথা মনে পড়ছে যে ওরানি সাহেবা বিদায় এবার, তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর, আমি ফকিরের বেশে রাজার পোশাক পরে হই। তো আপনার কথা শুনে মনে হচ্ছিল যে আমাদের এই ফকির বা এই দূর দূর ছাড় টাইপের ক্রেতাদেরকে আপনারা রাজা বানাচ্ছেন আবার ডোবাচ্ছেন, কি করছেন আমি জানি না। সেই গানটাই আমার মনে পড়ছিল। তবে একটা কথা মুস্তাফিজ সাহেব খুব চমৎকার বলেছেন যে কম্পিটিশন, যে পুলিশের তো সাবস্টিটিউট নাই, জ্বালানির নাই। আসলে আমাদের দেশে কিন্তু রাষ্ট্র অনেকগুলো মনোপলি চালায়, বিদ্যুৎ, কোনো কোনো ক্ষেত্রে পানি বা গ্যাস, এই যে জ্বালানি সমস্ত, এই মনোপলিগুলি কিন্তু আসলে আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং সেই আইন প্রণয়ন যদি ব্যবসায়ীরা করে আর সেই আইনের বাস্তবায়ন যাদের হাতে, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, আর মেধাবী মানুষ কিন্তু দুর্নীতিবাজ হলেও ভয়ঙ্কর দুর্নীতিবাজ হবে। দেখুন, মেধা সব জায়গায় লাগে। তো আজকে ক্যাডার সার্ভিসে যে মেধাবীদেরকে নেওয়া হলো, তারা যখন দুর্নীতিবাজ, সেখানে তো আসলে আমরা যতই রাজা হই না কেন, আমরা প্রজারও অধম, সেই জায়গাটা আছে। আর আমি ডিজি মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই যে উনি নিজের ঘাড়ে কিছু দোষ নিয়েছেন। এই দোষ নেওয়াটা একটু বাড়াতে হবে, যে আমার ভুল হয়েছে, এটা ঠিক না, এই কনফেশনটা খুব জরুরি। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। আর সেই জায়গাটায় আপনার ওই কথাটা যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, এই জিনিসটা সকালে নামাজ পড়ে একবার, রাতে শোয়ার আগে একবার যদি ওনারা ভাবেন, তাহলে ওনাদের হাতে এই বিব্রতকর অবস্থাগুলো তৈরি হবে না। কারণ রাজনীতি যারা করেন তারা আসেন, তারা চলে যান, আপনাদের তাদের হাতে রয়ে যায়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আপনাদের আলোচনায় যেটি মনে হলো, আসলে ভোক্তার অধিকার নিশ্চিত হওয়ার জন্য সবার আগে আমাদের রাজনীতি ঠিক করতে হবে এবং আমাদের সামাজিক একটা পরিবর্তন আনতে হবে। আপনাদের তিনজনকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এজন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।